প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি, এই গল্পটা একটু অন্যরকমের, একটু রহস্যজনক গল্প। প্রেম তো অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রহস্য, যেটা ভেদ করবে জাঙ্কুক নিজে। তে আর বাকি সবাই তাদের সহযোগিতা করবে। আসল দোষীকে তো জাঙ্কুক খুঁজে বার করবে, আর তার পিছনের কারণটাও। তাই তোমরা একটু ধৈর্য নিয়ে শোনো, ঠিক আছে? প্রথমে হয়তো কিছু বুঝতে পারবে না, আস্তে আস্তে গল্প ঠিক তোমরা বুঝতে পারবে আশা করি। মাথা নিচু করে বিছানায় চুপটি করে বসে আছে তে। কপালে ব্যান্ডেজ, হাতে কিছু জায়গায় নখের আঁচড়, ঠোঁটের কোণে এখনো রক্তিম রং আভাস দিচ্ছে রক্তের উপস্থিতি। চোখটা এখনো হালকা ভিজে। পাশেই বসে আছে জিমিন, ওর হাত ধরে। তের মা যিশু বিছানার আরেক পাশে বসে শাড়ির আঁচলে মুখ দিয়ে কাঁদছেন, কিন্তু এতে তের কিছু যায় আসে না। সে চুপচাপ বসে আছে, একদম যন্ত্র মানবের মতো। এমন সময় তের আপু রুমের মধ্যে প্রবেশ করে বললেন, তেমা তেমা বোগাম আর নেই এই দুনিয়াতে মা। তের আপুর কথা শুনে ঘরে উপস্থিত সবার চোখে অশ্রুধারা নেমে এলেও তের মুখে ফুটে উঠল এক অবিনল হাসি, যেন আজ ও পেরেছে, ওই নর পিশাচটাকে শেষ করে দিতেও পেরেছে। হা হা করে হেসে উঠল তে। ঘর কাঁপালো সেই হাসি, প্রতিশোধের এক হাসি। নিজের সন্তানের খুনিকে সে যোগ্য শাস্তি দিতে পেরেছে। এক মায়ের হাসি হাসছে সে। তের এরকম পাগলামি দেখার পর ঘরের মধ্যে উপস্থিত বাকি তিনটে মানুষের বুক ফেটে বেরিয়ে আসছে হাহাকার। কেন ঈশ্বর এরকম করলো? কেন? ঘরের দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা আরেকটা মানুষের যে ঠিক এমনই অবস্থা, তবে যে তার কান্না করা বারণ। সমাজের সেবক যে সে, মানুষকে বিপদ আপদ থেকে মুক্ত করাই যে তার কাজ। তবুও আজ বহু বছর পর নিজের প্রাণ প্রিয় প্রাণ সখীকে এমন অবস্থায় দেখে তার চোখের কারণে সে জল যে বাঁধ মারছে না। বারবার মনে হচ্ছে আজ উল্টো দিকের মানুষটার এমন অবস্থার জন্য কিছুটা হলেও যে দায়ী সে নিজেও। সেদিন যদি তাকে ফিরিয়ে দিয়ে না চলে যেত, তাহলে হয়তো এই দিনটা তাকে দেখতে হতো না। সেই ছোট্ট শিশুটাকে পৃথিবীর আলো না দেখে মায়ের কোল শূন্য হয়ে চলে যেতে হতো না। যতটা সম্ভব নিজের মনকে শান্ত করে ঘরের দরজায় আঘাত করলো ও। বাকি তিনজন তাকালেও তে তাকালো না। সে ততক্ষণে জানলার কাছে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে আকাশেই তাকিয়ে আছে। জাঙ্কুক, তুমি? নিজের স্বামীর মুখে জাঙ্কুকের ডাকটা শুনে যিশুও তাকায়, তাকিয়ে অবাক হয়ে যায়। পুলিশ ইন্সপেক্টরের পোশাকে সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন ছেলেটির দিকে তাকাতেই চিনে ফেলল যিশু, কিন্তু তার বুকেও যে জমে রয়েছে এক রাশ অভিমান। সে ওই রুমে না থেকে চলে যায় হন্তদন্ত হয়ে নিজের ড্রয়িং রুমে। তারপর একে একে কাই সহ জিমিনও ওই রুম থেকে বেরিয়ে যায়। তে বার কয়েক ডাকার পরেও কোনো সার শব্দ না পেয়ে একটু ইতস্তত হয়ে তের কাঁধে হাত রাখলো জাঙ্কুক। প্রায় সঙ্গে সঙ্গে ওর দিকে ঘুরে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললো মেয়েটা। মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়েও কোনো লাভ হলো না। সে এখনো এক মনেই কাঁদতে ব্যস্ত তার জাঙ্কুক ভাইয়ার বুকের মাঝে। কোনো উপায় না পেয়ে তেকে কোলে তুলে নিল জাঙ্কুক। আস্তে আস্তে নিয়ে গিয়ে বসালো খাটের এক পাশে। মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করলো। মিনিট খানেকের পরেই হঠাৎই নিজের বুকে তের হাত পা ছোড়াছুড়ি দেখে জাঙ্কুক ভালোই বুঝতে পারলো মনের অন্তরালে লুকিয়ে থাকা এই পুচকি প্রেমিকটির মনের মধ্যে যে ভীষণ অভিমানের পাহাড় সম প্রাচীর তৈরি হয়েছে, যা ভেঙে ফেলা এতটাও সোজা নয়। কথাটা মাথায় আসতেই একটা মুচকি হাসি খেলে গেল জাঙ্কুকের মুখে। তে এত বছর পর নিজের একান্ত আপন প্রেমিক পুরুষটির মুখে আবারও ওই আদরের ডাকটা শুনতেই সব কষ্ট একসাথে দলা পাকিয়ে আসতে লাগলো তের গলার কাছে। তের চোখ থেকে আবারও জোরে পড়লো অঝোরধারায় জল, আর হাতটা আপনা আপনি চলে গেল ওর পেটের ওপরে। এতক্ষণ এই গোটা ব্যাপারটাই পর্যবেক্ষণ করছিল জাঙ্কুক, আর এটাও বুঝতে পারলো যে বাচ্চাটার সাথে ঠিক কতটা ইমোশনালি জড়িয়ে ছিল তে। একটু চুপ থাকতে আরেকটা পুরুষশালী কণ্ঠ ডেকে উঠল তেকে। তে এক ছুটে নিজের দাদার বুকে ঝাঁপিয়ে পড়ল তে। সেই মানুষটা পরম আদরে আগলে নিল নিজের বোনকে। দাদাই, তুই কোথায় ছিলিস দাদাই? দেখ
শেষ করে দিল ওরা। কিচ্ছু হয়নি বোন, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। অপরাধীরা যোগ্য শাস্তি পাবে। আর আসল শয়তানটাকে তো তুই নিজের হাতে শাস্তি দিয়েছিস, নিজের হাতে শেষ করেছিস। কিন্তু ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেললো। ও কি দোষ করেছিল বল? কিচ্ছু হয়নি বোন, লক্ষ্মী বোন আমার, কান্না থামা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। জিমিন আসতে তেকে জিমিনের হাতে দিয়ে তারপর জাংকুক আর সুগা দুজনেই রুমের বাইরে যায়। তারপর জাংকুক বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে সুগাকে। এর থেকে জানতে পারে সুগা ওর বোনের শ্বশুর বাড়ি কোনোদিন যায়নি। পরশুদিন তে নিজে ওর প্রেগন্যান্সি খবরটা জিমিনকে দেয়, তাই সুগা জানতে পারে। ঠিক তখনই ওরা ঠিক করে যে ওরা বুগামদের বাড়ি যাবে। আর তেও নাকি প্রেগন্যান্ট ছিল মাত্র 2.5 মাসের। কিন্তু জাংকুকের অবশ্য এমনটা মনে হয়নি। এতটা ইমোশনালি টাচ ছিল ও সন্তানটার সাথে যে জাংকুকের মনে হচ্ছিল হয়তো এর ভিতরে আরো অনেক বড় কিছু গোলমাল আছে। না রে জাংকুক, আমি আর জিমিন কোনোদিনও ওদের বাড়ি যাইনি। আসলে আমি চাইনি এই বিয়েটা হোক। ওই বুগাম মানে ওই ছেলেটা, ও প্রথম দিন থেকে ভালো হলেও আমার বরাবরই ওকে সন্দেহ হতো। আর ওর মাও যেন কেমন কেমন একটা সবটা অভিনয় মনে হতো। আর তাছাড়া বাবার এমন হঠকারী সিদ্ধান্ত আমি একদমই মেনে নিতে পারিনি। কি দরকার ছিল এত তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার? আমি এই একটা কথাও মানতে পারছি না। আচ্ছা বুঝলাম। তা ওদের সাথে আলাপ মানে এই সম্বন্ধটা এসেছিল কোথা থেকে? জিহোপ আঙ্কেল একজন অত্যন্ত ভালো মনের মানুষ। আমাদের বাড়িতেও এসেছেন উনি প্রায় অনেকবার। বিয়েটা করেননি, একা সংসার। একদিন ওনার সাথে আমাদের বাড়িতে এসেছিল বুগামের বাবা তেকেও। সেদিনই প্রথম উনি দেখেন। আর বাবার কথায় সেদিন নাকি তিনি পছন্দ করে ফেলেছিলেন তেকে। তবে বুগামের বাবাকে আমার দেখে ভালো লাগলেও ওনার ছেলে মেয়ে আর বউকে আমার একদমই ভালো লাগতো না। বুঝলাম। এখন বাবাই আর আমাকে একটু জিহোপ আঙ্কেলের সাথে কথা বলতে হবে। তার আগে এখন আমাকে তের সাথে কথা বলাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমার বিশ্বাস ও অনেক কিছু লুকাচ্ছে। জাংকুক এবার এগিয়ে যায় তের রুমের দিকে আর পিছন যাই সুগাও। তবে জিমিনকে ডেকে আনতে, কারণ জাংকুক আর তেকে আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর তে বলতে শুরু করে, বাবার কথায় আমি বুগামের সাথে বিয়েতে রাজি হয়েছিলাম। এত কম বয়সে আমি বিয়ে করতে চাইনি। বুগামের সাথে আমার আলাপ হয়েছিল আমাদের বিয়ের কিছু মাস আগে। ছেলেটাকে দেখে সবই ঠিকঠাক মনে হয়েছিল। ও নিজেই কিছুটা সময় চেয়েছিল একে অপরকে জানার জন্য। সেই কয়েক মাস ও নিজেই এফোর্ট দিয়েছিল আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করতে, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। মাস কয়েক পরেই আমাদের বিয়ে হয়ে যায়। প্রথম সব ঠিকঠাক ছিল। শাশুড়ি আম্মু, শ্বশুর মশাই, ননদ সবাই কেয়ারিং ছিল। আমার কোনো সমস্যা হতেই দিত না। আমার ননদ তো আমাকে ছাড়া খেতেই পারতো না। সব ঠিকঠাক চলছিল। আমিও ধীরে ধীরে ওই বুগামের সাথে ওই পরিবারের সাথে মানিয়ে নিচ্ছিলাম। কিন্তু সমস্যা শুরু হলো কিছু মাস পর থেকে। হঠাৎ করে সবাই আমার সাথে কেমন আলাদা ব্যবহার করতে লাগলো। আর বুগামের তো বিহেভিয়ারই চেঞ্জ হয়ে গেল। সবটা যেন এক ঝটকায় চেঞ্জ হয়ে গেল। কেউ আমার সাথে কথাও বলতো না, আর বললেও কেমন ঝাঁঝিয়ে কথা বলতো। বুগাম তো রাতের পর রাত ড্রিঙ্কস করে আসতো, আর আমি কিছু বলতেও পারতাম না। মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার কম ভোগ করতে হয়নি। পশুর মতো ছিঁড়ে খেত ওই বুগাম আমাকে। সেই ছোঁয়া যা বিয়ের পর উপহারের মতো ছিল, এক লহমায় তার শাস্তির মতো বদলে গিয়েছিল। আমি কিছু বুঝতেও পারছিলাম না তখন কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। বাবাকে ফোন করে বলেছিলাম, কিন্তু যখন বাবাও বলল মানিয়ে নিতে, তখন আর কিছু বলিনি। ধীরে ধীরে চোখের সামনে সবকিছু উলটপালট হয়ে যাচ্ছিল, আর আমি কিছুই করতে পারছিলাম না। তারপর হঠাৎই আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। অনেকদিন পর প্রথম আমার মুখে হাসি ফুটেছিল। ভাবলাম এবার হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, সবে হয়তো খুশি হবে। আর কিন্তু বলার সুযোগটাই এলো না। বৌদি ভাইকে জানিয়ে আমি বেরিয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য জিনিস আনতে। আমার শাশুড়ি মাও গেছিল তার এক বোনের বাড়িতে। শ্বশুর কাজে গিয়েছিল আর বুগাম ছিল না, তাই বেরোনা খুব সোজাও হয়ে গেছিল। বাড়ি ফিরে তৈরি হওয়ার আগে সেদিনই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার বেডরুমে আমার
বেডরুমের সামনে যেতে আমি শুনতে পাই ওই বোগাম আরেকটি মেয়ের সাথে প্রেম লীলায় ব্যস্ত। সেদিন ও আমার খেয়াল করেনি, তবে পরে বুঝতে পারে যে আমি সেদিনই সব ওর কথা শুনে ফেলি। আর সেদিন ও আমাকে প্রচন্ড পরিমাণে অত্যাচার করতে থাকে, গায়ে হাত তুলতে অব্দি ও দ্বিধা বোধ করেনি। সেদিন প্রচন্ড মেরেছিল, আমার জীবনটা শেষ করে দিয়েছিল। হঠাৎ আমার মারের আর অত্যাচারের জন্য আমি কিছু করতেও পারিনি। তখনই আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল, সবকিছু অন্ধকার হয়ে গেল। আর সেই সময়তেই আমি ওকে সামনে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে মাথাতে আঘাত করি। তারপরেতেই সবকিছু শেষ হয়ে যায়। হ্যাঁ, আমি ওকে মেরে ফেলেছি, জাঙ্কুক ভাইয়া। তারপরেই কোনো রকমে আমি দাদার নাম্বারটা ডায়াল করতে পেরেছিলাম। তারপরেই সবকিছু অন্ধকার হয়ে যায়, আর কিচ্ছু মনে নেই। জাঙ্কুক এবার রেকর্ডারটা অফ করে মাথায় হাত দিয়ে বসে থাকে। এরপরেই তে আস্তে আস্তে ঢুকরে কাঁদতে শুরু করলো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর জাঙ্কুক নীরবতা ভেঙে পর বলে, ভালোবাসিস বোগামকে? নিঃশব্দে হাসলো তে। ভালোবাসলে ওকে মারতে পারতাম না? প্রথমে নিজের প্রাণ পাখিকে তার স্বামী আর শ্বশুরবাড়ির পরিবারের সবার সাথে সুখী থাকার কথা শুনে বুকটা দমে মুচড়ে যাচ্ছিল জাঙ্কুকের। কিন্তু এখন তো মনে হচ্ছে এটার চেয়ে ওটাই ভালো ছিল। ওর প্রাণ প্রিয় শিখত আর কষ্ট পেত না ওটাতে। নিজেকে শক্ত করে তারপর আস্তে করে তের দিকে মুচকি হাসি দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। হঠাৎই নিজের হাতে টান পড়তে পিছন করে তাকালো, দেখে তে মাথা নিচু করে বসে আছে। তুমি কেন অমন করেছিলে জাঙ্কুক ভাইয়া? যদি তুমি সেদিন সেই ভুলটা না করতে তাহলে হয়তো আজ সব ঠিক থাকতো, একটা সুস্থ জীবন পেতাম আমি। জাঙ্কুক চোখে জল ফেলতে ফেলতে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো তের সামনে। ওর দুটি হাতকে নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে পর বলে, যদি বলি সেই ভুলটা শোধরাতেই চাই, একটা সুযোগ দিবি আমাকে সবটা ঠিক করে দেওয়ার? জাঙ্কুকের পরিবারের অ্যাক্সিডেন্ট হওয়ায় জাঙ্কুক তের পরিবারে এসে ওঠে। জাঙ্কুক ছিল সুগার অত্যন্ত প্রিয় এক বন্ধু, তাই সুগার পরিবার দ্বিতীয়বার ভাবেনি জাঙ্কুককে নিজেদের সাথে রাখতে। জাঙ্কুকও তেকে নিজের ছোট বোন হিসেবে দেখত, কিন্তু তের দৃষ্টিকোণ ছিল আলাদা জাঙ্কুকের প্রতি। সে ভাইয়া বললেও জাঙ্কুককে কখনো তেমন ভাবে ভাইয়ার চোখে দেখতো না। প্রচন্ড ভালোবাসতো যে সে। কিন্তু হঠাৎই একদিন জাঙ্কুকের ভীষণভাবে ভাগ্য খুলে যায়। তার আব্বু চাইতো তাকে পুলিশ ইন্সপেক্টর হিসেবে বানাতে। সেই সুযোগই আসে জাঙ্কুকের কাছে একদিন। জাঙ্কুকের বিদেশে ট্রেনিং পড়ে, সেই জন্য যাওয়ার উদ্দেশ্য করে বেরোতে তে অনেক রকম কথা বলে যেন জাঙ্কুক সেখানে না যায়। তের খুব কষ্ট হবে, কিন্তু তেকে উপেক্ষা করে জাঙ্কুক সেদিন চলেই যায় তেকে একা ফেলে। কিন্তু যাওয়ার পর বেশ কয়েক বছর পর জাঙ্কুক বুঝতে পারে তের অভাবটা। তে ঠিক কতটা জুড়ে ছিল জাঙ্কুকের মনে। ভালোবাসতে শুরু করে। পুলিশ ইন্সপেক্টর হয়ে সে আবার নিজেদের দেশেই ফিরে আসে, তাও তের এলাকায় এসে জানতে পারে তের এই অবস্থার কথা। নিজেকে আর আটকে রাখতে পারেনি। তের এই বিষয়টা জাঙ্কুকের হাতেই পড়ে। জাঙ্কুক এবার সেখান থেকে উঠে গিয়ে আসে জিমিনের সাথে কিছু কথা বলতে, কারণ সুগা বলেছে জিমিনা নাকি এই বিয়েতে আপত্তি করেছিল। সেটা ঠিকঠাক কারণ জিমিনের কাছ থেকে যে জাঙ্কুকে জানতেই হবে। আচ্ছা ভাবি, আমি সুগার মুখ থেকে সবকিছুই শুনেছি। তুমি আর সুগা নাকি তের এই বিয়েতে অমত প্রকাশ করেছিলে, কিন্তু কেন? আমি আর তে অনেক আগে থেকে একে অপরকে চিনি, মানে সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে। ওর সাথে বন্ধুত্বের কারণে আমি এই বাড়িতে আসতাম, আর তারপরে সুগার সাথে পরিচয়, পরবর্তীতে প্রেম। আর আমি যখন সেকেন্ড ইয়ারে তখন হঠাৎ আমার ঠাম্মা হেলথ ডিটোরিয়েট করতে থাকে। ডাক্তার জানায় বেশি সময় নেই, আর ওনার শেষ ইচ্ছে ছিল আমার বিয়ে রেখে যাওয়া। তাই তখনই তোড়জোড় শুরু করে আমার সুগার বিয়ে হয়ে যায়। আমাদের বিয়ের কয়েক মাস পরেই ওনার মৃত্যু হয়। সব ঠিকঠাকই ছিল। আমরা যখন থার্ড ইয়ারে পড়ি তখন বাবা হুট করেই তের বিয়ে ঠিক করেন।
আরে এতে আমাদের দুজনের অমত ছিল না, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের ব্যাপারটা আমাদের পছন্দও ছিল না, তবুও মানা যায়নি। কি করার, এমন একটা ছেলের সাথে। এমন একটা ছেলে? এমন একটা ছেলের মানে কি? তুমি কি এর আগে থেকেই বোগামের সাথে পরিচিত ছিলে, মানে চিনতে? জিমিন বেশ ইতস্তত বোধ করে আবার বলতে শুরু করে, হ্যাঁ অনেক আগে থেকে, মানে ছোটবেলা থেকে। আসলে বোগামের মামা আর আমার কাকার ব্যবসাজনিত সম্পর্ক, আর যৌথ পরিবার হওয়ার দরুন অনেক আগে থেকেই আমি ওদেরকে চিনি। মামার সাথে বিভিন্ন কাজের সময় ও আসতো আমাদের বাড়িতে, আর ওর চোখের চাউনি, মানে আমি বুঝতাম ওর নোংরা ভাবে তাকানোটা। ভয় পেতাম খুব, একদিকে কাউকে বলতেও পারতাম না, কারণ তখন তো কোনো প্রমাণ ছিল না আমার হাতে, আর বলেও কোনো লাভ হতো না। তাই ওরা আসলেই আমি লুকিয়ে পড়তাম ঘরের মধ্যে, বেরোতাম না ঘর থেকে। তারপর আমাদের ব্যবসা একটা বড় টাকা সরিয়ে ও সুইচ প্রজেক্টের ব্যবহার করে আর লস করে আমাদের পরিবারের ব্যবসা। জেলে গেল ওর মামা, তারপর যোগাযোগ ছিল না। ভালো ছিলাম, বেশ শান্তিতে। তবে এত বছর পর ওকে দেখে বেশ ঘাবড়ে গেছিলাম সেদিন। কিন্তু আশ্চর্যভাবে ও কিচ্ছু করেনি সেদিন, উল্টে এমন ভাব করলো যেন আমাকে চেনেই না। আর ওর এই ভালো মানুষের রূপটাই যেন আমার বিশ্বাস হচ্ছিল না একদম। সবার প্রথমে আমাদের ওই বোগামের বাবা, মা আর বোনকে খুঁজে বের করতে হবে। জাঙ্কুক ভারী ফিরে এই কেসটা নিয়ে ভাবতে থাকে। ঠিক এমন সময় জাঙ্কুকের ফোনে স্ক্রিনেতে ভেসে ওঠে একটা নাম, যেটা দেখেই জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি লেগে যায়। হ্যালো, এত দেরি হলো কেন ফোন তুলতে? অভিমানী কণ্ঠস্বরটা শুনে ঠোঁটটা আরো কিছুটা প্রশস্ত হলো জাঙ্কুকের। ওই একটু চোখটা লেগে এসেছিল আর কি। কি হয়েছে গো তোমার? শরীর খারাপ? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? আরে কিচ্ছু হয়নি, ওই একটু টায়ার্ড তো তাই। দেখেছো, তুমি একদম নিজের খেয়াল রাখো না, এমন করলে শরীর খারাপ করবে তো। তাহলে তুই চলে আয় না আমার কাছে আমার খেয়াল রাখার জন্য। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনো উত্তর না পাওয়ায় অল্প হাসলো জাঙ্কুক। তা তুই এখনো জেগে কেন? ঘুমিয়ে পড়, কত রাত হয়েছে দেখেছিস। আর মামুনি বাবাই কোথায়? বাবার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে, তাই মাও বাইরে ওয়েট করছে। আমি এতক্ষণ ছিলাম, কিন্তু মা আমাকে জোর করে ঘরে পাঠিয়ে দিয়েছে। এর এই কথাটা শুনে জাঙ্কুক ভীষণ অবাক হয়, ভুরু চোরা অল্প কুচকে আসে ওর। কি গো, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, কোথাও না, বলছি শোন। হ্যাঁ বলো। কাল একবার দেখা করতে চাই। ও, তাহলে চলে এসো বাড়িতে। না, আমি আলাদাভাবে দেখা করতে চাই, ঠিকানা আমি তোকে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা যেতে দেবে? আমার কথা বলবি, আর তাও যদি আসতে না দেয় তাহলে আমি কথা বলে নেব। গুড নাইট। গুড নাইট। আর শোন, কাল লাল রঙের শাড়িটা পরে আসবি তো? আচ্ছা ঠিক আছে। পরের দিন তেয়ে যেতে চাইলেও যথারীতি কাই ওকে বাধা দেয়। এমনকি জাঙ্কুকের কথা শোনার পরেও কাই ওকে ক্রমশ বাধা দিয়েই যাচ্ছে। তুমি কোথাও যাবে না তে, আর আমার কথা শুনতে বাধ্য। আমি তোমার বাবা হই। প্লিজ বাবা, এসব ফালতু পুরনো সেকেলে নাটকের মতো আমার সামনে করো না তো। আর শুনেছি তো, সব সময় তোমার কথাই তো শুনে এসেছি, আর সেটা শুনতে শুনতে আমার জীবনটাই তো শেষ হয়ে গেল। আর এখন হাত জোর করে আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে এবার রেহাই দাও, আর যা ইচ্ছে আমার সেটা আমাকে করতে দাও। এক নিঃশ্বাসেতে এইসব কথাগুলো বলে কটকট করে হেঁটে চলে গেল। অবাক চোখে তাকিয়ে থাকার মতো তাকিয়ে থাকলেন কাই। যে মেয়ে কোনোদিন ওনার মুখে একটা কথাও বলেনি, সে আজ তার পরিবর্তন দেখে অবাক হয়ে যাচ্ছে। ট্যাক্সিটা থামতেই রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো তে। ভাড়া মিটিয়ে দিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো এটাই ঠিকানা, যেটা জাঙ্কুক তাকে দিয়েছে। শাড়িটা সামলে এগিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। দরজা খুলে আশেপাশে তাকাতেই দেখলো জাঙ্কুক বসে রয়েছে, হাসি মাখা মুখ নিয়ে। কিন্তু মুখটা কালো হয়ে গেল ওর সামনে বসে থাকা এক সুন্দরী রমণীর দিকে তাকিয়ে। দুজনেই খুব হেসে হেসে কথা বলছে। বিষয়টা নিয়ে বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠলো, চোখের ভেতরটাও যেন নোনা জলে ভরে উঠলো।
তে মলিন হাসি দিয়ে চলে যাওয়ার জন্য পথ দিকে এগোতেই তার হাতকেও শক্ত হাতে ধরে ফেলে। পেছন ঘুরে তাকাতে দেখে সেটা অন্য কেউ না, জাঙ্কুক। আরে কোথায় চলে যাচ্ছিস তুই? আমি তো কখন থেকে তোকে ডাকছি না, আর ডাকলাম ওখান থেকে, আর উনি তো ভাবনায় বিভোর। দেখতে পাসনি মারলাম, তাই বলে কল না করে চলে যাবি? না জানিয়েই চলে যাবি? না মানে পাইনি তো দেখতে, তাই ভাবলাম ভুল অ্যাড্রেসে চলে এসেছি হয়তো, বাইরে গিয়েই তো কল করতাম। তে জাঙ্কুকের অগোচরে চোখে নোনা জলটা মুছতে ব্যস্ত হয়ে গেল, যেটা অবশ্য জাঙ্কুকের চোখ এড়ায়নি। ভালোভাবেই বুঝতে পেরেছে সামনের ওই রমণীকে দেখেই তের চোখে জল এসেছে। ওটা আমার ক্লায়েন্ট হয়তে, উনি একটা সমস্যায় পড়ে আমার কাছে এসেছেন। কান্নার কিছু নেই, বোকার মতো কাঁদছে। তে জাঙ্কুকের কথা শুনে তো চরম অবাক হয়, কিন্তু মনটা খুশিতে ভরে ওঠে। এরপর তেকে আর একটা কথাও না বলতে দিয়ে জাঙ্কুক তেকে নিয়ে বেরিয়ে যায় ড্রাইভে। তে বারবার জিজ্ঞেস করলেও জাঙ্কুক কোনো উত্তর দেয় না। শেষ পর্যন্ত বলে, রেজিস্ট্রি অফিসে যাচ্ছি তে। মানে কিন্তু কার বিয়ে? আমার বিয়ে। কেন, বিয়ে করতে নেই বুঝি? তোকে সাক্ষী করার জন্য নিয়ে যাচ্ছি তোকে। জাঙ্কুকের এমন কথা শুনে তের চোখে জল চলে আসে, যেটা জাঙ্কুকের চোখ এড়ায় না। তারপর বলে, ভালো হয়েছে গাড়ি দাঁড় করালে, না হলে এমনিও আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আর আমার কোনো সাক্ষী হওয়ার দরকার নেই। বাবা এমনিও আসার সময় রাগারাগি করছিল। এক প্রকার সিট বেল্ট নিয়ে টানাটানি করতে গিয়ে দরজার সাথে বাড়ি খাই তে। হলো তো, ব্যথা লাগলো, কই দেখি। ছাড়ো আমাকে, একদম ছুবে না তুমি। আমি কি হই তোমার? একদম কাছে আসবে না, বাড়ি যাব। তুই জানিস না তুই কি, আমার কাছে তুই কি আর কতটা কি। তুই কিচ্ছু জানিস না, তুই তোমার সব কিছু শোনা, আমার সব কিছু যে তুই। দেখো এসব ভুলভাল কথা বলে না আমাকে সান্ত্বনা দেবে না। তোমার না সামনে বিয়ে, আর এসব কথা বলছো তুমি? পাগলি মেয়ে, মজা করছিলাম তো আমি। হ্যাঁ, রেজিস্ট্রি অফিস আমি নিশ্চয়ই যাব, কিন্তু সেটা তোকে সাক্ষী করতে নয়, তোর আর আমার বিয়ের জন্য। দেখো জাঙ্কুক ভাইয়া, বাড়ি ফিরতে হবে। পালাতে চাইছিস? মানে? মানে এটাই যে তুই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যিটার থেকে পালাতে চাইছিস। কোনো সত্যি নেই আমাদের। আছে, অনেক বড় সত্যি আছে। সেটা হলো তুই আর আমি, আমরা একে অপরকে ভালোবাসি। ভুল, এসব ভুল কথা কেন বলছো তুমি জাঙ্কুক ভাইয়া? আর আমি আমি তোমাকে ভালোবাসি না। কেন সত্যিটা বলছিস না সোনা? এতক্ষণ বুকের ভেতরের জ্বর সবকিছু কান্নার মাধ্যমে বের করে ফেলতে। কেন কেন চলে গিয়েছিলে তুমি সেদিন? কেন কেন একবারও আমার কথা ভাবলে না? কি হতো না গেলে? কেন এমন করলে তুমি? তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি, তাহলে কেন চলে গিয়েছিলে? তোমাদের সবার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, আর সন্তানটা পৃথিবীর আলো দেখতে পেল না। না, জাঙ্কুকের মনে আর কোনো সন্দেহ নেই, ও বুঝে গেছে তে ওকে ভালোবাসে, খুব খুব ভালোবাসে, ঠিক আগের মতোই। কোনো দিনই ওই বোগাম ওর মনে জায়গা করে নিতে পারেনি। তবে ওর অনাগত সন্তান ওর মনে অনেকটাই প্রভাব ফেলেছে, মানসিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে ওকে। না, এবার আর জাঙ্কুক ওকে কষ্ট পেতে দেবে না। আদরে ভালোবাসায় অভিমান সব ভুলিয়ে দেবে, তার প্রাণ পাখিকে নিজের করে রাখবে। ছোট্ট সুখের সংসার করার সময় এসে গেছে, এবার ভুলগুলো ঠিক করতে হবে তো। তের কান্নার কারণে রক্ত জবার মতো ফুলে ওঠা লাল ঠোঁট দুটোকে খুব যত্নের সাথে নিজের আয়ত্তে করে নিল জাঙ্কুক। একতরফা আদর দুতরফা হতে সময় লাগলো না বেশি। তেও সমান তারে শুষে নিতে লাগলো জাঙ্কুকের পুরো ঠোঁট দুটো। ফাঁকা রাস্তায় গাড়ির মধ্যে দুজন দুজনকে উষ্ণ নিঃশ্বাসে আর প্রেমের খেলাতে চলতে লাগলো সমান তারে, ছড়িয়ে দিল প্রেমের আবহাওয়া। জাঙ্কুক এবার গাড়ি চালিয়ে তেকে নিয়ে যায় নিজের বাংলোর দিকে। ঘরে ঢুকে তে তো এক প্রকার অবাক হয়ে যায়। তে ঘর দৌড় সব বাগিয়ে গুছিয়ে তারপর ডিম ভাজতে নিলে জাঙ্কুক তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। তারপর ঠোঁটটা আস্তে আস্তে তের ঘাড়ের কাছে নিয়ে গিয়ে নাকে নাক দিয়ে ঘষতে থাকে। ঠিক তখনই পোড়া গন্ধ পাই তে। দিলে তো জাঙ্কুক ভাইয়া ডিমটা পুড়িয়ে, যত সব আদি খেতা তোমার। তুই এটা বলতে পারলি তে? আমার ভালোবাসা আদর সবকিছু তোর কাছে আদিক্ষেতা মনে হলো? না, এবার তো তোকে শাস্তি পেতেই হবে।
এই বলে জাঙ্কুক তের পিঠের ওপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ঘাড়ের কাছে ঠোঁট টেনে নাক ঘষতে লাগে। প্রেমের ছোঁয়া পাওয়া মাত্রই তের শরীরে শিহরণ খেলে যায়, চোখ দিয়ে এক অজানা জল বেরিয়ে আসে। এমন আদরের মাঝে জাঙ্কুকের গালে ঠান্ডা তরলের স্পর্শ পেতেই চমকে ওঠে। তেকে নিজের দিকে ঘুরিয়ে দেখে, তের চোখে জল। তুই কষ্ট পেলেই জান, আই এম সো সরি। আমার বোঝা উচিত ছিল, তোর এখনো কিছুটা সময় চাই, তুই কাঁদিস না। আমি আর কখনো তোর তোর পারমিশন ছাড়া। না জাঙ্কুক ভাইয়া, আমি কষ্ট পাইনি, বরং সুখ পেয়েছি। তুমি জানো, তুমি আমার জীবনে ঈশ্বরের পাঠানো দেবদূতের মতো, যে আসার পর থেকে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। এর আগে আমাকে কোনোদিনও এমন করে কেউ স্পর্শ করেনি। ভোগামের ছোঁয়াগুলো ছিল বড্ড ব্যথার, বড্ড ভয়ঙ্কর। ওর ছোঁয়ায় ভয় হতো আমার, মনে হতো। চুপ, এত উত্তেজিত হওয়ার তোর শরীরের পক্ষে ঠিক না। তুই একদম চুপ, পুরনো কথা আর কোনোদিনও মনে করবি না। যা হওয়ার হয়ে গেছে, এখন আর পিছনে তাকিয়ে লাভ নেই। আর আমাকে 2 দিন সময় দে, আমি সব সত্যি বের করে আনবো। সব সত্যি, পিছনে কি হয়েছে না হয়েছে সব কিছু তোর সামনে এনে হাজির করব আমি। এইভাবেই দেখতে দেখতে 2 দিন পেরিয়ে যায়। আর জাঙ্কুক বসে আছে তেদের ড্রয়িং রুমে। আর জাঙ্কুকের সাথে রয়েছে এক ভ্যান পুলিশের ফোর্স নিয়ে এসেছে। এইসব দেখে তো বাড়ির প্রত্যেকটা মানুষ অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। সবাই তো ধরেই নিয়েছিল তেকেই অ্যারেস্ট করার জন্য এনেছে। কিন্তু জাঙ্কুকের প্রথম কথাটা শুনে সবাই আরো বেশি অবাক হয়ে যায়। তো কোথা থেকে শুরু করি বলুন তো মিস্টার কাই? মানে কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আর তুমি আমাকে বাবাই না ডেকে কাই কেন ডাকছো? ও হ্যালো, এই যে অপরাধীর সামনে বসে আমি এত ভদ্র সুরে মিস্টার কাই ডেকেছি, এটাই কি যথেষ্ট নয়? জাঙ্কুক, মানছি আমরা তোমার উপর অভিমান করেছিলাম, তাই বলে তুমি ওনার সাথে এইভাবে কেন কথা বলছো? মামুনি সবটাই জানতে পারবে। আর অভিমানটা শুধু তুমিই করেছিলে, কারণ তুমি আমায় ভালোবাসো। কিন্তু আমার অপর পাশের ওই মানুষটা করেনি। যতটুকু আমরা সবাই জানি ততটুকু বাদ দিয়ে না হয় বাকি ইতিহাসটা আমি বলছি। ইতিহাস? ইতিহাস মানে? ইতিহাস মামুনি। বোগামের বাবা কিন্তু নেহাতি ভালো মানুষ ছিলেন, তার সাথে দরিদ্র। যদিও বাড়ি বলতে তাদের শুধু একটা টিনের চালযুক্ত ঘরই ছিল। দিন আনতে দিন ফুরোয়, পেটের ভাত জোগাড় হতো না। সন্তানদের পড়াশোনার খরচা টানা সেখানে প্রায় অসাধ্য হয়ে উঠেছিল। এমনই সময় নিজের ভাইয়ের সাথে পরামর্শ করে বোগামের মা ঠিক করলেন ওর মামার কাছেই পাঠিয়ে দেওয়ার কথা। হয়তো ভালো পড়াশুনো করতে পারবে, আর তার সাথে দুবেলা দুমুঠো ভাতও পেটে পড়বে। সব কিছু এখন থেকেই খারাপ হওয়া শুরু হয়। আমাদের পাওয়া ইনফরমেশন অনুযায়ী বোগাম অত্যন্ত ভালো একজন মেধাবী ছাত্র ছিল। খুব বড় নয়, প্রাইমারি স্কুলেই পড়তো ও, এতেই খুশি ছিল। কিন্তু যখনই ওকে ওর মা ওদের পরিবার থেকে দূরে সরানোর চেষ্টা করে, তখন থেকেই ওর মনে বিদ্বেষ জেগে ওঠে। নিজের বোনকে অতিমাত্রায় ভালোবাসত বোগাম। তখন বায়না করে ও ওর সাথে বোনকেও নিয়ে যাবে, কিন্তু তখন ওর বোন অনেকটাই ছোট ছিল, তাই ওর মা ছাড়তে রাজি হয়নি। আর সেখানেই বাজে দ্বিতীয় সমস্যা। অনেকটা অভিমান নিয়েই ও চলে আসে ওর মামা বাড়িতে। তবে এখানে সেই সমস্যা বই কম হলো না। আগে নিজের বাড়িতে নিশ্চিন্তে অল্প খেয়ে কোনো রকমে থাকলেও সেটা এখানে হলো না। ভালো খেতে কিংবা ভালো জামা কাপড় পরতে পারলেও রাতে মামির অকথ্য গালিগালাজ আর অসহ্য হয়ে ওঠে ওর কাছে। যদিও ওর মামা অনেকটা পরে সেটা জানতে পারেন। নিজের ভাগ্নির প্রতি ভালোবাসার টানেই সব সময় নিজের কাছেই রাখতে চাইলেন। ব্যবসার কারণে যেখানেই যেতেন সেখানেই সঙ্গে নিয়ে যেতেন। আর বোগাম লক্ষ্য করতো ওর মামার বাচনভঙ্গি আর মিষ্টি কথায় কি করে কাজ হাসিল করে নিতে হয়, টাকা হাসিল করে নিতে হয়, এটাই বেশ ভালো করে জানতেন বোগামের মামা। আর সেই থেকে বোগামও সেটা নিরীক্ষণ করতে শুরু করে। এরপর থেকেই ওর মামার সাথে ওর ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে লাগে। আর ঘটনার চক্রে প্রথম মেয়েটার সাথে দেখা হয়, তার নাম হলো জিমিন। আর যাকে প্রথম দেখাতেই ও মন দিয়ে বসলো। হ্যাঁ জিমিন, এটাই সত্যি।
বুগাম তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে, আর সেই জন্যেই ওর মামার সাথে যখনই সময় পেত তোমাদের বাড়ি যেত। তবে হঠাৎই একদিন ওর মামার জালি ধরা পড়তেই ওর মামা জেলে চলে যায়, আর তখনই তোমাকে ও দেখতে পেত না। আর সেই থেকেই শুরু হয় জিমিনের প্রতি এক ঘৃণা। পুরো সমস্ত রাগটাই পড়ে জিমিনের ওপর। দারিদ্রতা আবারও গ্রাস করতে লাগলো ওদের। এরই মধ্যে ঘটে গেল অবিশ্বাস্যকর ঘটনা। বোগামের বাবার লটারি কাটতেন, সেখান থেকেই হঠাৎ 4 কোটি টাকার লটারি লেগে গেল, ওনার ভাগ্য খুলে গেল। আর বোগামের বাবা ছিলেন যথেষ্ট বুদ্ধিমান মানুষ। অর্ধেক টাকা নিজের ব্যবসায় লাগিয়ে বাকিটা সঞ্চয় করে রাখেন। অদ্ভুতভাবে কয়েক মাসে ওনার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। সপরিবারে কলকাতায় চলে আসেন উনি। দামি গাড়ি, দামি বাড়ি করতেন উনি। আর এইসব লোভ লালসা দেখেই বোগামের মাথাও আরও বেশি বিগড়ে যায়। মেয়েদের চক্করে পড়ে। বলতে গেলে একটার পর একটা প্রেম ভালোবাসা করতেই থাকে, তবে সেটা পরিবারের থেকে লুকিয়ে। একদিন বিয়েও হয়ে গেল তের সাথে, আর সাথে সাথে ওর এইসব কিছু কমেনি। আর তার সাথে বুগাম ভেবেছিল যে সুন্দরী গোবেচারা টাইপের মেয়ে হলো তে, কী বা আর করতে পারবে ওর। তার চেয়ে বিয়েটা সেরে নেওয়াই ভালো। এদিকে কেউ জানতেও পারবে না ওর গোপন নোংরামির কথা, আর অন্যদিকে বেশ ভালোই হবে, তের সাথে সংসার করতে পারবে। একদিকে বাঁচলো আবার ওদিকেও বাঁচলো। এমনি করে কিছু সমস্যা তৈরি হয়। আবার বোগামের বাবার ভাটা পড়ে, অনেক টাকার লস হয়। আর ঠিক ওই তের বিয়েতেই তোমার সাথে আলাপ হয় বোগামের দুঃসম্পর্কের এক বোনের সাথে, তাই না মামনি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মেয়েটার নাম ছিল লিজা, আর বয়সটাও কম। তবে ওর একটা মেয়ে আছে 15 বছরের, আর ওর স্বামী নাকি কলকাতাতেই কাজ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, লিজা। আচ্ছা, তুমি তাকে এটা জিজ্ঞেস করনি যে তার হাজবেন্ড কেন প্রেজেন্ট ছিল না ওখানে? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম তো। কথায় কথায় ও বলছিল ওর হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে চাই, তাই নাকি না জানিয়েই চলে এসেছে এখানে। চুল ঠিক করে এক রহস্যময় হাসি দিয়ে জাংকুক তার বাবার দিকে ঘুরে বসে। একদমই তাই। আর বোগামের বাবার দুঃসম্পর্কের বোনকে আপনি চেনেন, তাই না বাবাই? আমি আমি কি করে চিনব? আহা, এইসব বলে কি করে হবে? আর বাদ চেনেন আপনি ওনাকে। খাতায় কলমে তো উনিই আপনার স্ত্রী, তাই না? কি বলছো কি তুমি জাংকুক? নিজের বাবার বয়সী একজন মানুষের সাথে এইসব মজা করতে তোমার বাদ ছাড়ছে না? মামুনি, তোমার কি মনে হচ্ছে এই ইউনিফর্ম পরে আর এই ড্রয়িং রুমে বসে আমি মজা করার মুডে রয়েছি? আমি একদম মজা করছি না, এই সবই সত্যি কথা। কি 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 প্রমাণ আছে তোর কাছে? ভেতরে আসুন। লিজা, তুমি? আমাকে যে আসতেই হতো আপু। আজ থেকে 16 বছর আগে অফিসের কাজে গিয়েছিল বাংলাদেশে, আর যে হোটেলে ছিল সেখানেই রিসেপশনিস্ট হিসেবে কাজ করতাম আমি। 1 মাস ওখানে থাকার পর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আর আমরা বিয়ে করিনি। জানতাম ওর বাড়ি কলকাতাতে, আর আমাদের মধ্যে বয়সের পার্থক্য যেহেতু একটু বেশি ছিল, তাই বাবা মার দোহাই দিয়ে উনি আমাকে কলকাতায় নিয়ে আসেনি। আর তারপরেই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। এইসব কথা বলে আর ওনাকে লাভ হয়নি। আমি, আমার মেয়ে আর আমার জব দুটো সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তখন আমারও আর বেশি সময় হয়ে উঠতো না, আর প্রতি সপ্তাহেও আমাদের সাথে একবার করে দেখা করতো। গুণা করেও টের পাইনি উনি একজন চিটিংবাজ। বাকিটুকুটা আমি বলছি। সেই দিন মানে তের বিয়ের দিন বোগামের বাবার অর্ধাঙ্গিনী মানে বোগামের মা কোনোভাবে জেনে যায়, তবে ওনার প্রথমে বিশ্বাস হয়নি। সেদিন বাবাই অনেকটা পালিয়েছিল, তাই উনি মনে করেন এটা ওনার মনের ভুল। এইভাবেই দিন চলছিল। ঠিক হঠাৎ একদিন আবার মিস লিজা ওনার মেয়েকে নিয়ে এর শ্বশুর বাড়িতে যায়। গল্পের চক্করে উনি হঠাৎ করেই বাবাইয়ের ছবি ওনাদের সামনে দেখিয়ে দেয়। আর আমি যদি খুব ভুল না করি তাহলে সেই দিন থেকেই এইসব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কি আমি ঠিক বলছি তো তে? মাথা নাড়িয়ে সম্মতি দিলে জাংকুক আবার বলে, আর এই সত্যিটা জানার পর থেকে স্বাভাবিকভাবেই বোগামের বাবার মনেও তের প্রতি এক বিষ্ণুতা জন্মায়। আর সেখান থেকেই বোগাম আর ওর বোনও জানতে পারে, আর তারপর থেকেই শুরু হয় এরকম অত্যাচার। আর গল্পটা যে এখনো শেষ হয়নি মামনি। কয়েকদিন আগেই বোগামের বাবার কাছে ফোন করে তের ব্যাপারে কথা বলতে গিয়ে জানতে পারে যে বোগামের বাবা সব কিছু জেনে গেছে, আর ঠিক এই কারণেই তের সাথে এমন ব্যবহার করছেন ওনারা।
আর এটা জানার পরে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। আর যদি ওনার পরিবারের কেউ জেনে যায়, আর সেই ভয়তেই বাবাই সব কিছু পরিকল্পনা করে বুগামের বাবাকে সরিয়ে দেন, মানে একদমই শেষ করে ফেলেন। আর ওনার স্ত্রী আর মেয়েকেও ওনার কিছু বন্ধুদের সাহায্যে অন্য জায়গায় লুকিয়ে রাখেন। ঘটনাচক্রে সেই দিনই বুগামের সব পরিকল্পনা জানতে পেরে যায় তে। দাঁড়াও জাঙ্কুক, আগে আমাকে এটা বলো, উনি সরিয়ে ফেলেন মানে? বুগামের বাবা আর এই দুনিয়াতে নেই। সুগা, আমি তোর কাছে অনুমতি চাইছি। যদি সবার অনুমতি থাকে তাহলে আমি বাবাইকে এক্ষুনি অ্যারেস্ট করব। ভাইয়ার কাছ থেকে অনুমতি নিতে হবে না জাঙ্কুক ভাইয়া, ওনাকে এক্ষুনি নিয়ে যাও। আর কঠিন থেকে কঠিনতর যেন শাস্তি হয় ওনার। হ্যাঁ জাঙ্কুক, আমাদের কারোর অনুমতি লাগবে না, তুই ওনাকে নিয়ে যা। এরপর জাঙ্কুক সবার অনুমতি নিয়ে তারপর ওর বাবাকে মানে তের বাবাকে অ্যারেস্ট করে। তারপর থানাতে গিয়ে কিছু ফর্মালিটিস করে আবার ফিরে আসে তের বাড়িতেই। মামনি, তোমার যদি অনুমতি থাকে আমি তেকে একটু নিয়ে যাচ্ছি আমার সাথে। আচ্ছা বেশ, নিয়ে যাও। জাঙ্কুক এবার তেকে তার বাংলাতে নিয়ে আসে। তে তখনও কেঁদেই চলেছে এক নাগারে। কি হলো তে? তখনও দেখছিলাম মাথা নিচু করে একভাবে কেঁদে যাচ্ছিস, আর সেই এখনো কেঁদে যাচ্ছিস তুই? তুমি আমাকে ভুলে যাও জাঙ্কুক ভাইয়া। আবার এইসব কথা কেন উঠছে তে? আর এইসব ব্যাপারে তো আমরা আগেই কথা বলে ফেলেছি, আর তোকে ভুলে যাওয়া কখনো সম্ভব না। আমি আমি তোমার চক্ষু নই জাঙ্কুক ভাইয়া, আমি একজন খুনি। আমি বুগামকে মেরেছি, একজন মায়ের কোল থেকে ছেলেকে কিনে নিয়েছি আমি। সন্তান হারানোর দুঃখ তো আমি জানি, হয়তো জেলে থাকাই উচিত। তুমি আমাকে গ্রেপ্তার করো, আর ভবিষ্যতে নিজের জন্য ভালো একটা মেয়ে দেখে দিই। কথাটা শেষ করার আগেই নিজের হাতে হ্যাচকা টান অনুভব করলো তে। গালে একটা তীব্র ঝংকারে মাথাটা ঝিমঝিম করে উঠলো। গালে হাত দিয়ে কোনো রকমে চোখ তুলে সামনের দিকে তাকাতে আত্মা কেঁপে উঠলো তে। দুটো রক্ত চক্ষু তাকিয়ে আছে ওর দিকে। রাগে থরথর করে কাঁপছে জাঙ্কুক, কপালের শিরার রগগুলোও ফুলে উঠেছে। খুব বেশি লায়ক হয়ে গেছিস তাই না? যোগ্য অযোগ্যের বিচারও করতে শিখে গেছিস দেখছি। বাহ, খুব ভালো উন্নতি হয়েছে তো দেখছি তো। আর যা, বেরিয়ে যা ফ্ল্যাট থেকে। আজ থেকে আমার সাথে তোর সব সম্পর্ক শেষ। নিজের মুখটাও আর দেখাবি না কোনোদিন। এবার জাঙ্কুক পিছন ঘুরে ফ্লাওয়ার ভাস রাখা একটা টেবিলে জোরে লাথি মেরে সেটাকে ফেলে দেয়। তীব্র শব্দে ফুপিয়ে কেঁদে ওঠে তে। কি হলোটা কি? দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান। আপনি তো আবার আমার যোগ্যও না, চলে যান। আমি আমি তো রাস্তা ছাড়ি না। নিজের রাগটাকে কোনো মতে সামলে তের দিকে ফিরল জাঙ্কুক। এই মুহূর্তে ওর মনের ভাবটা হয়তো কাউকে বোঝাতে পারবে না। ও মেয়েটাকে থাপড়ে গাল লাল করে দিতে পারলে হয়তো জাঙ্কুকের রাগটা একটু কমতো। বাড়ি যাবি তাই না? চল, আমি পৌঁছে দিয়ে আসছি। তের হাত ধরে টেনে এগিয়ে নিয়ে যেতে গেলেও এক পাও নড়ল না তে। এবার বেশ জোরেই টান দিল জাঙ্কুক। আরো জোরে কেঁদে ওঠে তে। তুমি তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ জাঙ্কুক ভাইয়া? এক ঝটকায় তেকে নিজের দিকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে জাঙ্কুক। তের মুখটা খুব কাছে নিয়ে আসে জাঙ্কুকের মুখের কাছে, এতটাই কাছে যে ওকে দেখে নিঃশ্বাসের গতি যেন আরো বেড়ে গেছে। আর সেই নিঃশ্বাসের সাথে মিশে আছে জাঙ্কুকের শ্বাস। ডান হাতটা পেছন দিকে নিয়ে গিয়ে তের ঘাটটা শক্ত করে ধরে জাঙ্কুক, ফলে ওর মুখটা আরো একটু এগিয়ে আসে জাঙ্কুকের দিকে। কেন সবসময় আমার সাথে এমন করিস তে তুই? কেন? আমি তোকে বারণ করেছিলাম তো আমার সাথে এমনটা না করতে। মেসেজ করেও বলেছিলাম, কল তো রিসিভ করতেও বলেছিলাম, কেন করিসনি? এই দুদিন আমি তোর কাছ থেকে সময় চেয়েছি, আর তুই কিনা এই দুদিন আমার সাথে একদম যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি। কেন? তুই জানিস না তোর থেকে দূরে যাওয়ার কথা শুনলে আমার কষ্ট হয়? কি রে, উত্তর দে, জানিস না? আর সেই দিন আমি দূরে চলে গিয়েছিলাম, তখন তো আমি বুঝতে পারিনি। তারপর যখন আমি বুঝলাম তখন তো আমি চাকরি নিয়ে তোর কাছে ফেরত এলাম। কি করে জানবো বল তোর এমন অবস্থার কথা? ফিরে যখন তোর অবস্থার কথা জানলাম, এক মুহূর্ত নিজেকে স্থির রাখতে পারিনি। আর তারপরে তুই সেদিন সব কিছু জানার পরেও আমাকে আজ নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছিস। কি হলো বল? ভালোবাসিস না তাই না আমাকে? তাই জন্য এইসব বলতে পারিস এতটা নির্দ্বিধায়।
ঠিক আছে, বাসটা হবে না ভালো, আমিও চলে যাব। কোথায় চলে যাবে তুমি জাঙ্কুক ভাইয়া? অনেক দূরে, অনেক দূরে চলে যাব, যেখানে গেলে আমাকে কেউ কোনোদিন খুঁজে পাবে না, এমনকি তুইও কোনোদিন খুঁজে পাবি না, যেখান থেকে মানুষ আর ফিরে আসে। সজোরে না বলে একটা চিৎকার দিয়ে নিজের গোলাপি ঠোঁট জোড়া দিয়ে দখল করে জাঙ্কুকের পুরুষালী ঠোঁট। বেশ অনভ্যস্ত ভাবে নিজের আদর বর্ষণ করতে লাগলো জাঙ্কুকের ঠোঁটের ওপরে। আর যেন হঠাৎ করে নিজের উপরে সকল নিয়ন্ত্রণ হারালো জাঙ্কুক। মনের ভেতর থেকে অজানা কেউ যেন ওকে চিল দিয়ে বলে উঠল, আজ যদি ও তেকে সরিয়ে দেয় তাহলে সারা জীবনের মতো দূরে চলে যাবে তে। আজ একমাত্র এটাই সুবর্ণ সুযোগ তেকে সারা জীবনের করে নিজের কাছে বেঁধে রাখা। ফলে গোটা জীবন তো তের সাথেই থাকবে। তার জন্য একটু না হয় স্বার্থপর হলো আজ জাঙ্কুক, তাতে ক্ষতি কি? তেকে নিজের কাছে পাবে তো, নিজের ভালোবাসাকে তো পাবে নিজের কাছে সারা জীবনের মতো। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন আরো গভীর করে তুলল জাঙ্কুক। তের হাতগুলোর উপরে এলোমেলো ভাবে উঠে এলো জাঙ্কুকের হাত, আর শক্ত করে চেপে ধরলো তে জাঙ্কুকের শার্টটাকে। কোথাও যাবে না তুমি, আমার ভুল হয়ে গেছে কথাগুলো বলা। আসলে আমার সামনে যখন বোগামের মা তার ছেলের জন্য কেঁদে উঠলো, তখন আমার খুব কষ্ট হয়। মনে হয় মৃত্যুর জন্য তো শেষ শাস্তি ছিল না ওটা। আর বারবার করে নিজেকেই দোষী মনে হচ্ছিল ওনার ছেলের মৃত্যুর জন্য। নিজেকে বাঁচানোর জন্য যদি কাউকে আঘাত করা হয় তাহলে সেটা দোষের নয়তে, সেলফ ডিফেন্স করতে গিয়ে যদি সে মারাও যায় তাতেও সেটা দোষের নয়, কারণ ও যদি বেঁচে থাকতো তাহলে তো তোমারই ক্ষতি হতো, তাই না? আমাকে এতটা কাঁচা ভেবো না, আইনি মারপ্যাচ না, আমি অনেক বেশি বুঝি তোমার থেকে। আর আমাকে ভাইয়া বলাটা বন্ধ করবে? আমি তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে ভাইয়া লাগি? হ্যাঁ, আর এই সব কিছু বাদ দিয়ে আমরা আমাদের মতো যেটা করছিলাম সেটাতে কনসেন্ট্রেট করি, তাই নয় কি? ও আর হ্যাঁ, কালকেই আমি মামনিকে গিয়ে তোর আর আমার বিয়ের কথাটা বলবো। আর তখনও যদি তোর মনেতে এইসব দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে না, তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, বুঝতে পেরেছিস? জাঙ্কুকের এমন লাগামহীন কথাবার্তা শুনে তের মুখটা লজ্জায় টমেটো হয়ে যায়। ছি, তুমি যে এতটা লুচু সেটা তো আগে জানতাম না। আহা, এখনো তো কিছুই দেখাতে শুরু করলাম না তে, তাতেই তো পুরো একদম টমেটো হয়ে গেছিস। এটা তো কিচ্ছু না, এখন যদি আরো দেখাতে শুরু করি তাহলে তো মনে হচ্ছে তুই পুরো লাল বোমার মতো ফেটেই যাবি। এই বলেই জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে সামনে থাকা ডাইনিং টেবিলের উপর বসিয়ে রেখে তের নরম গোলাপি কোমল ঠোঁট জোড়া দখল করে নেয় জাঙ্কুকের পুরুষালী ঠোঁট জোড়া। ঠিক এই মনে ভালোবাসার মধ্যে দিয়ে তে আর জাঙ্কুক যেন সুখের সাগরে ভাসতে থাকে একসাথে। আর কোনো যেন ঝড়ঝাপটা তেকে গভীরভাবে আঘাত না করতে পারে। শুধু তেকে কেন, জাঙ্কুককেও যেন আঘাত না করে। ভালোবাসার মধ্যে থাকুক এই দুই পাখি জোড়া। আমি এত বড় লং ওয়ান শট কখনো তোমাদের কাছে দিইনি, আর এরকম রহস্য আর রোমান্টিক ওয়ান শটটা আগে দিইনি। শুধু রোমান্টিক দিয়েছি বা হাসি দিয়েছি, কিন্তু কখনো রহস্যজনিত রোমান্টিক ওয়ান শট দিইনি। সুতরাং তোমরা জানিও কমেন্ট করেছে কেমন লেগেছে তোমাদের। আর যদি কোনো ভুল থেকে থাকে, কারণ অনেক বড় গল্প তো ভুল থেকে থাকলে আমাকে প্লিজ সেটাও জানিও, তাহলে আমি শুধরে নিতে পারবো।